সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। বীর মুক্তিযোদ্ধা আব্দুল ভাই কলেজের সকল শিক্ষার্থীদের জন্য অভিনন্দন জানাচ্ছি। এখন এসো আমরা এই অনলাইন ক্লাসে যোগদান করি। তো আজকে আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন নিয়ে আলোচনা করব। তো জৈব রসায়নের প্রথম টপিকটা হলো জৈব যৌগের শ্রেণীবিভাগ। তো জৈব যৌগের শ্রেণীবিভাগটা নিয়েই মূলত আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে প্রতিটা বিষয় বোঝার চেষ্টা করবে। আর এই জৈব রসায়নে কিন্তু তোমাদের এক ধরনের ভীতি কাজ করে। যদি একদম প্রথম থেকেই ভিডিওটা দেখতে থাকো তাহলে এই ভীতিটা আশা করি দূর হয়ে যাবে। তো জৈব যৌগ, তো জৈব যৌগ বলতে সাধারণত ওই যৌগে কার্বন থাকতেই হবে। সাধারণত কার্বন থাকলেই, অর্থাৎ কার্বনের যৌগগুলোকে আমরা সাধারণত জৈব যৌগ বলে থাকি সাধারণত। তাহলে এসব আমরা ফার্স্টে লিখে নিই জৈব যৌগ। জৈব যৌগ, জৈব যৌগ, জৈব। তো এই জৈব যৌগে সাধারণত কি উপস্থিত থাকবে? কার্বনের উপস্থিত থাকবে। কার্বনের প্রতীক সি। তো তোমরা আরো একটা কথা শিখেছো বা শুনেছো, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন কখন হবে? যখন হাইড্রোজেন এবং কার্বন দুটোই থাকে। তাহলে জৈব যৌগেরই আর একটা অংশ আমরা কি লিখবো বলো? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বনে সাধারণত কার্বনের পাশাপাশি কি থাকবে বলো? হাইড্রোজেনও উপস্থিত থাকবে। তাহলে সেটা হয়ে যাবে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনকে আমরা দুটি ভাগে শ্রেণীবিভাগ করে নিব, প্রধানত দুটি ভাগে। একটার নাম দিব আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর একটা আমরা দিব বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে কি বললাম? হাইড্রোকার্বনকে আমরা দুটি ভাগে ভাগ করে নিয়েছি। একটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার আমরা দুই ভাগে ভাগ করে নিব। কয় ভাগে বলো? মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করে নিব। একটার নাম দিব আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত, আর একটা হবে অসম্পৃক্ত। অসম্পৃক্ত। তো এই সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা কি বলি? অ্যালকেন বলি। অ্যালকেন, অ্যালকেন। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা আবার দুটি ভাগে ভাগ করে নিব। একটাকে আমরা অ্যালকিন বলবো, আর একটাকে আমরা অ্যালকাইন বলবো, কাইন। তাহলে একটা হবে অ্যালকেন আর একটা হবে অ্যালকেন হবে সম্পৃক্ত, আর অসম্পৃক্তর মধ্যে থাকবে অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন। এখন এই মুক্ত শিকল অথচ অ্যালকেন গোত্রের কিভাবে বুঝবো আমরা? সাধারণত কার্বন যতগুলো থাকবে, হাইড্রোজেন তার ডাবল থেকে 2 বেশি থাকবে। কার্বন যতগুলো থাকবে, হাইড্রোজেন তার ডাবল থেকে 2 বেশি থাকবে। তো এটা মুখস্থ করতে হবে। আবার যারা মুখস্থ না করবা তাদের জন্য বোঝার ব্যবস্থা রয়েছে। কিভাবে বুঝবা? এবার দেখো, এই মুক্ত শিকল হাইড্রোকার্বনের প্রথম সদস্য। তার আগে আরেকটু বলে আসি, মুক্ত শিকল হাইড্রোকার্বন দেখে কিভাবে বুঝবে যেটি একটি মুক্ত শিকল হাইড্রোকার্বন। লক্ষ্য করো, কার্বন 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 এভাবে সাজাতে থাকি, তাহলে এটা হবে মুক্ত শিকল। আবার এই কার্বন 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 সাজানোর পরে পাশে যদি আরো একটা কার্বন দিয়ে দিই, একটা পার্শ্ব শিকল দিয়ে দিই, তাহলেও এটা হবে মুক্ত শিকল। আর বদ্ধ শিকল কখন হয়? যখন
একটা কার্বন আর একটা কার্বন আর একটা কার্বন, ন্যূনতম 3টা কার্বন দিয়ে এরকম বলয় বা চক্রের মতো হয়ে যায়, তখন হয়ে যাবে বদ্ধ শিকল। বদ্ধ শিকলও এরকম পার্শ্ব শিকল থাকতে পারবে। তাহলে মুক্ত শিকলও পার্শ্ব শিকল থাকতে পারবে, বদ্ধ শিকলও পার্শ্ব শিকল থাকতে পারবে। বদ্ধ শিকল মানে কার্বনের একটি চক্র থাকে। এবার লক্ষ্য করো, এই মুক্ত শিকলের এখানে দ্বিবন্ধন থাকতে পারে, আবার ত্রিবন্ধনও থাকতে পারে, আবার সবগুলো একক বন্ধনও থাকতে পারে। তাহলে যদি মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন অর্থাৎ পাশাপাশি কোনো দ্বিবন্ধন না থাকে, সকল একক বন্ধন থাকে, তাহলে আমরা তাদেরকে কোন গোত্রে ভাগ করব? অ্যালকেন। আর যদি দ্বিবন্ধন থাকে তাহলে আমরা বলে দিই অ্যালকিন, এবং ত্রিবন্ধন করলে অ্যালকাইন। অর্থাৎ অ্যালকেনে সাধারণত কার্বন কার্বন কেমন থাকবে বলো? একক বন্ধন থাকবে, সবসময় কার্বনের সাথে কার্বনের একক বন্ধন থাকবে, তার হবে অ্যালকেন। এবং তখন এদেরকে বলা হয় সম্পৃক্ত, অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। এবার অসম্পৃক্ত এসো, অসম্পৃক্ত যেটা অ্যালকিন, এই অ্যালকিনের একটা সাধারণ সংকেত আছে CnH2n, কার্বন যতটা হবে হাইড্রোজেন তার ডাবল হবে। আর এই অ্যালকিনে সাধারণত কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে, এবং অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত থাকবে, এবং সেখানে তার সাধারণ সংকেত হবে CnH2n-2। এবার লক্ষ্য করো, এই মুক্ত শিকল হাইড্রোকার্বনের এবং সম্পৃক্ত এবং অ্যালকেনের মধ্যে সর্বপ্রথম যে সদস্য তার নাম হচ্ছে মিথেন, যেখানে কার্বন সংখ্যা 1। যেহেতু জৈব যৌগ হতে হলে ন্যূনতম একটা কার্বন থাকতে হবে, তাহলে একের নিচে তো হওয়া সম্ভব নয়, তাহলে একটা কার্বনের যে যৌগ সেটাই হবে প্রথম সদস্য এই অ্যালকেনের ক্ষেত্রে। এবং কার্বনের যে যোজনী 4টা হাইড্রোজেন যখন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে, তখন মিথেন অণু গঠন করে। এই মিথেন অণুতে দেখো এখানে কোথাও দ্বিবন্ধন নেই, সবাই একক বন্ধন রয়েছে। তাহলে এখানে একটু খেয়াল করো, এই সাধারণ সংকেতের দিকে তাকাও। সাধারণ সংকেত মানে এমন সংকেত যে সংকেতে এর মানগুলো বসালে সকল অ্যালকেন হতে বাধ্য থাকবে, অর্থাৎ মিথেন কিন্তু এটা অ্যালকেন শ্রেণীর যৌগ। এবার এখানে কার্বন কয়টি আছে বলে? একটি। তাহলে এখানে n এর মান 1 বসাও, হাইড্রোজেন 2 * 1 + 2 যদি বসাও, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 + 2 মানে 4, তাহলে C14 C1H কত 4 আর 1 দিয়া না দেয়া সমান, তাহলে দেখো কি হলো? CH4 হয়ে গেল। তাহলে যদি কার্বন একটা হয় এবং হাইড্রোজেন তার ডাবল থেকে 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেখানে দ্বিবন্ধন থাকে না সবাই, বা ত্রিবন্ধনও থাকে না, একক বন্ধনই থাকে। এই একক বন্ধন মানেই তো অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আরো লক্ষ্য করো, সাপোজ n এর মান 2 বসাও, তাহলে n এর মান 2 বসাও, তাহলে C2 হবে, H কত হবে? 4 আর 2 6, তাহলে C2H6। একে যদি আমরা ভেঙে লিখি, গাঠনিক সংকেত আকারে লিখি, তাহলে কার্বন তোমাকে দুটো বসাতে হবে। এবার বাকি হাতগুলো যদি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও, তাহলে দেখো এদিকে 3টা দরকার, এদিকে 3টা দরকার, তাহলে মোট কয়টা হলো? 3টা 6টা। দেখো 6টা মিলে গেছে। কার্বন সংখ্যা বাড়াতে থাকো, C3 হয়, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 3 এর ডাবল করলে 6, 6 এর 2 কত? 8। তাহলে এখনই এখানে একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে একটা কার্বন বসাও, এই হাত তার কমন, আর এখানে আর বাকি 3টা লাগে। দেখো 3 আর 3 6টা, 2 8টা। দেখো এখানে কখনোই দ্বিবন্ধন আসেনি, আর তাই এটা কি বলো? সম্পৃক্ত। আর অ্যালকেনে কখনো দ্বিবন্ধন থাকে না। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বনে যেটা অ্যালকেনে সাধারণত কার্বন যতটা থাকে হাইড্রোজেন তার ডাবলের থেকে 2 বেশি থাকে, এবং সেখানে কখনোই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না, সবাই একক বন্ধন অবস্থায় থাকে। এবং তোমাদের এটা মুখস্থ রাখতে হবে যে একটা কার্বন থাকলে তার দ্বারা গঠিত যে যৌগ, এবং সেটা যদি অ্যালকেন শ্রেণীর হয়, তাহলে তার নাম মিথেন, তারপরটা হবে ইথেন, তারপরটা হবে প্রোপেন, তারপরটা হবে বিউটেন। লক্ষ্য করো, মিথ মানে তো আর 1 না, ইথ মানেও তো 2 না, কিন্তু এই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই 4 কার্বনটা একদম আলাদাভাবেই তাদের নামকরণ করা হয়েছে। তার পরবর্তীতে দেখো 5 পেন্টেন, তারপর হেক্স মানে পেন্টেনের পরে হেক্সেন,
তারপরে হবে 7 মানে হেপ্টেন, তারপর 8 মানে অক্টেন, 9 মানে ননেন, তারপর ডেকেন, উডেকেন, দোডেকেন, এভাবে চলতে থাকবে। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এটা সবাই হচ্ছে অ্যালকেন। যদি তোমাকে বলতে বলি যে বিউটেনের সংকেত লিখো, বিউটেন, তাহলে গুলি নাও মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। বিউটেন যেখানে তার কার্বন সংখ্যা 4 থাকবে, তাহলে কার্বন সংখ্যা 4 হবে। এবার যেহেতু এটা অ্যালকেন তাই আমাকে বিউটেন বলছে, আমরা তো দ্বিবন্ধন নাই যে বিউটিন বলবো বা ত্রিবন্ধন নাই যে বিউটাইন বলবো, তাহলে যেহেতু বিউটেন বলছি তাহলে অ্যালকেন, তাহলে হাইড্রোজেন কয়টা হবে বলো? 4 দুগুণে 8 আর 2 10টা হবে। তাহলে C4H10 কার সংকেত হয়ে গেল? বিউটেন। পেন্টেন হলে C5H12 হয়ে যাবে। এবার লক্ষ্য করো এই সাধারণ সংকেতটা মনে রাখবে কেমন করে? তাহলে জৈব যৌগের প্রথম সদস্য আমরা একটা লিখে নিই, CH4। এই এখান থেকেই বোঝা যাচ্ছে যে এখানে কার্বন একটা আছে, হাইড্রোজেন, এন এর মান বসাবো 1, তাহলে 2 + 2 যোগ করলে 4 সাপোর্ট করে যায়। এবার আমরা এই অ্যালকিন করতে হলে তার সর্বনিম্ন সদস্য তো অবশ্যই কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে লিখবো। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটি হাইড্রোজেন। তাহলে 2 কার্বনে কি হয় বলো? 2 কার্বনে ইথেন হয়। যেহেতু এটা দ্বিবন্ধন তাই আমরা তো ইথেন বলতে পারবো না, তাই আমাকে কি বলতে হবে? ইথিন। এই ইথিনের আরেকটা নাম আছে ইথিলিন। ইথিনের আরেকটা নাম আছে ইথিলিন। তো ইথিন, তো ইথিনে দেখো আমরা সেই ফর্মে নিয়ে যাই, কার্বন আর হাইড্রোজেন মানে তো হাইড্রোকার্বন। এখানে কার্বন কয়টা আছে? 2টা আছে। হাইড্রোজেন কয়টা আছে? 4টা আছে। তাহলে 2 এর ডাবল করলেই তো 4 হয়। তো 2 এর ডাবল করলে যদি 4 হয় তাহলে এখন দেখো CnH2n আমরা লিখতে পারি। তাহলে সকল অ্যালকিন কিন্তু এইটার মধ্যে অর্থাৎ CnH2n এর মধ্যে মিলবে, যেখানে ওই যৌগে অন্তত পক্ষে এক জায়গায় হলেও দ্বিবন্ধন আছে। ওকে, এবার কার্বন সংখ্যা যদি বৃদ্ধি করতে চাই, 1 2 3টা কার্বন দিয়ে দিলাম। যদি আমাকে অ্যালকিন গড়তে আনতে হয় তাহলে অবশ্যই এর যে কোনো একটা জায়গায় দ্বিবন্ধন দিতে হবে। তাহলে এখন বাকিটা হাত থেকে কয়টা? একটা, দুটো আর দুটো থাকে। 1 2 3টা হয়ে গেলে আর একটা থাকে, আর বাকিটা হাত এখানে তাহলে 3টা হাইড্রোজেন থাকে। তাহলে দেখো কার্বন কয়টা আছে? 3টা। হাইড্রোজেন 3 আর 2 5 আর 1 কত হয়? 6। তাহলে 3 এর ডবল করলেই তো 6 হয়। তাহলে CnH2n ফর্মেই তো আছে। তাহলে যদি C10H12 দেখি, C10H12, তাহলে কার্বন যতটা, হাইড্রোজেন তার কি আছে? ডাবল রয়েছে। তাহলে নিশ্চয় এটা অ্যালকেন তো নয়। ডাবল কখন হয়? যখন দ্বিবন্ধন থাকে অ্যালকিন হয়, CnH2n। তাহলে এটাকে আমরা 10 কার্বনকে আমরা কি বলি? 10 কার্বন থাকলে ডেকেন বলি, কিন্তু এটা কি ডেকেন বলা যাবে না, এটা দ্বিবন্ধন রয়েছে, তাই এটা কি বলো? ডেকিন। আচ্ছা, এসো আমরা অ্যালকাইনের সাধারণ সংকেতটা কিভাবে আসে তা একটু দেখে নিই। কার্বন কার্বন ত্রিবন্ধন H এবং H দিয়ে নাও। তাহলে এখানে কার্বন আর হাইড্রোজেন লিখে নিলাম, যেহেতু এটি হাইড্রোকার্বন। তো এখানে কার্বন কয়টা আছে বলো? কার্বন আছে 2টা আর হাইড্রোজেন 2টা কার্বন 2টা হাইড্রোজেন। তার মানে একজন বললো তাহলে স্যার N আর N লিখতো, তাহলে N এর মান 2 বসাবো। হাইড্রোজেনের এখানে N এর মান মানে তো 2, তাহলে C2H2 হয়ে গেল। তো এখানে C2H2 যেহেতু রয়েছে তাহলে এটাই মনে হয় অ্যালকাইনের সাধারণ সংকেত। আচ্ছা, সাধারণ সংকেত মানে কি? যে সংকেতের সাহায্যে ওই গোত্রের সবাইটাই সাপোর্ট করতে হবে। এবার কার্বন সংখ্যা একটা বৃদ্ধি করাই, 1টা 2টো 3টা। এবার অ্যালকাইন হতে হলে অবশ্যই এখানে ত্রিবন্ধন থাকতে হবে। বাকিটা হাত, তাহলে এখানে হাইড্রোজেন লাগবে 1 2 3 4 হয়ে গেছে, আর এখানে আর একটা আছে, তাহলে আর বাকি 3টা লাগবে। তাহলে এখন কি আর C3 অর্থাৎ CnHn ফর্মে আছে কিনা? যদি হতো তাহলে কার্বন 3টা হলে হাইড্রোজেন তো 3টা হবে। তা কি আছে? 3 আর কত আছে? 4 আছে। তার মানে CnHn এটা তার সাধারণ সংকেত হতে পারে না। তার সাধারণ সংকেত তাহলে কি? এবার দেখো
যদি CnH2n করে তার থেকে 2 বিয়োগ করি তাহলে এখানে কার্বন n এর মান 3 তাহলে C3 তাহলে H3 * 2 মানে 6 6 থেকে 2 বাদ দিলে কত হয় 4 হয়ে যায় তাহলে দেখো মিলে গেছে C3H4 তাহলে এটা থেকে আমরা বুঝে নিচ্ছি যে সাধারণ সংকেত মানে যে সংকেতের সাহায্যে আমরা সকল ওই গোত্রেরটাই সাপোর্ট করবে তাহলে শেষবারের মতো বলে দিচ্ছি যে জৈব যৌগকে আমরা ফার্স্টে হাইড্রোকার্বনের মধ্যে আনছি হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করে নিয়েছি মুক্ত শিকল একটা হলো বদ্ধ শিকল এই মুক্ত শিকলকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি একটা সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত সম্পৃক্তকে আমরা অ্যালকেন বলি আর অ্যালকেনে সাধারণত কার্বন কার্বন একক বন্ধন থাকে আর অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n + 2 অর্থাৎ ওই যৌগে কার্বন যতটা থাকবে হাইড্রোজেন তার ডাবলের থেকে 2 বেশি থাকবে এবং অসম্পৃক্তের মধ্যে আমরা দুটি অংশ ভাগ করে নিয়েছি সেটা হলো কি থাকে বলো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে অর্থাৎ সম্পৃক্তে শুধু একক বন্ধন থাকে অসম্পৃক্তে দ্বিবন্ধন অথবা অবলিক কি বলো ত্রিবন্ধন বিদ্যমান থাকে অর্থাৎ এই দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকলে আমরা কি বলবো অসম্পৃক্ত বলবো আর যদি একক বন্ধন থাকলে তাকে আমরা কি বলবো সম্পৃক্ত বলবো এই অসম্পৃক্তকে আমরা দুটি ভাগে ভাগ করে নিয়েছি একটা আছে অ্যালকিন আর একটা হলো অ্যালকাইন অ্যালকিন মানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে অ্যালকাইন মানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে অ্যালকিনে অর্থাৎ একটা যৌগ দিয়ে বলতে হবে এটা অ্যালকেন কিনা নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন তা বুঝবো কেমন করে কার্বন যতটা থাকবে হাইড্রোজেন তার ডাবল থাকবে আর অ্যালকাইন কি করে বুঝবো কার্বন যতটা থাকবে হাইড্রোজেন তার ডাবলের থেকে 2 কম থাকবে আশা করি এইটুকু বুঝতে পেরেছে শ্রেণী বিভাগের এখন এসো আমরা এই বদ্ধ শিকলে চলে আসি বদ্ধ শিকল ওকে পুরোটাই ধরে নিয়ে আসি যেহেতু জায়গার প্রয়োজন তাহলে এখন আমরা কি করবো বলো বদ্ধ শিকল বদ্ধ শিকল বদ্ধ শিকল এই বদ্ধ শিকলকে আমরা কয় ভাগে ভাগ করে নিব বলো এই বদ্ধ শিকলকে আমরা দুই ভাগে ভাগ করে নিব দুই ভাগে ভাগ করে নিব একটার নাম আমরা দিব কার্বোসাইক্লিক বদ্ধ শিকলকে আমরা দুই ভাগে ভাগ করে নিব একটার নাম দিব আমরা কি বলো কার্বোসাইক্লিক আর একটার নাম দিব আমরা হেটারোসাইক্লিক তাহলে একটার নাম দিলাম কার্বোসাইক্লিক আরটার নাম দিলাম কি বলো হেটারোসাইক্লিক তো এই কার্বোসাইক্লিক মানে কি সাইক্লিক মানে চক্র আর ওই চক্রে কার্বন ছাড়া আর কেউ থাকতে পারে না লক্ষ্য করো কার্বন 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 এটি কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক হতে কি লাগে বলো অক্সিজেন দিলাম কার্বন দিলাম তাহলে কার্বনের চক্রে একটা কার্বনের বদলে একটা অক্সিজেন পরমাণু দিয়ে নিয়েছে হেটারো মানে অন্য সে অক্সিজেন থাকতে পারে নাইট্রোজেন থাকতে পারে সালফার থাকতে পারে তাহলে কার্বন ব্যতীত অন্য পরমাণু যদি ওই চক্র বা বলয়ে উপস্থিত থাকে তাহলে সেই ধরনের যৌগ কোন শ্রেণীতে ভাগ করবো আমরা সেগুলোকে আমরা হেটারোসাইক্লিকে ভাগ করবো হেটারো মানে অন্য পরমাণু সাইক্লিক মানে চক্র যেহেতু ওই চক্রে অন্য পরমাণু রয়েছে তাই আমরা এটাকে কি বলবো বলো হেটারোসাইক্লিক আর যদি ওই চক্রে কার্বন ছাড়া আর কেউ না থাকে তাহলে কি হবে বলো কার্বোসাইক্লিক ওকে এবার এসে আমরা এই কার্বোসাইক্লিককে দুই ভাগে ভাগ করে নিব কার্বোসাইক্লিককে আমরা দুই ভাগে ভাগ করে নিব কার্বোসাইক্লিককে আমরা দুই ভাগে ভাগ করে নিব একটার নাম দিব আমরা অ্যালিসাইক্লিক একটার নাম দিব আমরা অ্যালিসাইক্লিক আর একটা নাম আমরা দিব অ্যারোমেটিক তাহলে কার্বোসাইক্লিককে আমরা দুটি ভাগে ভাগ করে নিলাম একটার নাম দিব আমরা অ্যালিসাইক্লিক আর একটার নাম দিয়ে দিলাম অ্যারোমেটিক এসো এখন আমরা
কোন যৌগগুলো অ্যালিসাইক্লিক, কোন যৌগগুলো অ্যারোমেটিক আমরা কিভাবে বুঝবো? তো এই আগে আমরা অ্যারোমেটিকটা বুঝবো, তাহলে অটোমেটিকলি আমি তোমাদেরকে অ্যালিসাইক্লিকটা বোঝাতে পারবো। তো অ্যারোমেটিক, একটা যৌগ অ্যারোমেটিক কিনা তা বুঝতে হলে কয়েকটা সত্য জানতে হবে। এক নাম্বার সত্য, এক নং সত্য, হাকেল তত্ত্ব। হাকেল তত্ত্ব, হাকেল তত্ত্ব। অ্যারোমেটিক বুঝতে হলে এক নম্বর বুঝতে হবে কি বলো? হাকেল। দুই নম্বর হবে সঞ্চারণশীল, সঞ্চারণশীল পাই ইলেকট্রন। সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, অর্থাৎ পাই বন্ধন থাকতেই হবে এবং সেখানে পাই বন্ধনের সঞ্চারণশীলতা থাকতে হবে, অর্থাৎ রেজোনেন্স যাকে বলি আমরা, রেজোনেন্স করতে হবে। তাহলে এই দুটি শর্ত যদি মানে, তাহলে আমরা বুঝবো কি সেটা অ্যারোমেটিক। তাছাড়াও সাধারণত একান্তর দ্বিবন্ধন থাকে, একান্তর মানে একটার পর একটা দ্বিবন্ধন থাকে, এরকম থাকলেও কিন্তু অ্যারোমেটিক হতে পারে। তাহলে এসো আমরা শুরু করি। তোমরা ছোট ক্লাসে বেনজিন নাম শুনেছো, বেনজিন। বেনজিনের সাধারণ সংকেত হলো CnH2n। দেখো অ্যালকিনের মতোই, তাই না? তার মানে বেনজিনের সংকেত আমরা বলবো C6H6। লক্ষ্য করো, কার্বন 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 এবং কার্বন, দেখো 6টি কার্বন দিয়ে নিয়েছি। আবার এই পাশে আবার 6টি কার্বন দেবো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এবং 6টা। তাহলে দেখো এই পাশেও 6টা কার্বন, এই পাশেও এখানে 6টা কার্বন দিয়েছি। যদি আমি এই কার্বনের বাকিটা হাত হাইড্রোজেন পূর্ণ করতে চাই, তাহলে প্রত্যেক কার্বনের সাথে 2টা করে হাইড্রোজেন প্রয়োজন। দেখো 2টা করে হাইড্রোজেন প্রয়োজন। এভাবে লিখতে পারো, ইচ্ছা করলে পাশে H2 লিখে নিতে পারো, পাশে H2 লিখতে পারো। আচ্ছা, আবার যদি এই কার্বনের সাথে এই কার্বনের ডাবল বন্ড, একটা বাকি রেখে এখানে একটি ডাবল বন্ড, একটা বাকি রেখে এখানে ডাবল বন্ড দিয়ে, তাহলে বাকিটা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে 1 2 3 আর একটা লাগে, একটা লাগে, একটা লাগে, একটা এবং একটা এবং একটা। তাহলে দেখো 2টি যৌগ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা 2টি যৌগ লিখেছি, 2টি যৌগ। একটা দ্বিবন্ধন আছে আর একটা দ্বিবন্ধন নেই, অথচ উভয়ের কিন্তু কার্বন সংখ্যা সেম আছে কিন্তু হাইড্রোজেন সংখ্যা সেম নাই। এই যৌগে কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে তার 12টা। তার মানে এই CnH2n এর মতো হয়েছে। আচ্ছা, এখানে দেখো CnHn এর মতো হয়েছে, তাহলে বেনজিনে CnH2n না Cn এর মতো থাকে। এখানে কার্বন কয়টা বলো? 6টা, হাইড্রোজেন থাকে কয়টা? 6টা। এখান থেকে আমি তোমাদের একটা জিনিস জানাই রাখি, সাপোজ CnH2n মানে তো তোমরা জানো অ্যালকিন, কি জানো? অ্যালকিন। তাহলে এখন কার্বন 6টা, হাইড্রোজেন 12টা লিখি, এটা দেখলে যে কেউ কি বলবে বলো তো? 6 কার্বনে কি ভাই? হেক্সেন। আর যেহেতু এটা দ্বিবন্ধনের ফর্মে আছে তাহলে হেক্সিন বলবা, কিন্তু আবার সাইক্লোহেক্সেনের সংকেত তো C6H12। তাহলে আমরা এটা দেখে কখনোই বুঝতে পারবো না যে এটা কি হেক্সেন নাকি এটা কি হেক্সিন নাকি সাইক্লোহেক্সেন। তার মানে একটা জিনিস খেয়াল করো, তখন এটার নাম যদি আমরা হেক্সেন দিতে হয় তাহলে এটাকে আমাকে ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলে এর গাঠনিক চিত্র আকারে আঁকাইতে হবে। তাহলে C6H12 কে আমরা গাঠনিক চিত্র আকারে আঁকাবো। তাহলে কার্বন 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এর যে কোনো একটা জায়গায় তুমি দ্বিবন্ধন দিয়ে দাও। তাহলে হাইড্রোজেন এখানে লাগবে কয়টা বলো? 2টা।
1 2 3 আর একটা লাগবে, তাহলে কয়টা হলো? 3টা। 3 আর 2 5টা, 5 আর 2 7টা, 7 আর 2 9টা, 9 আর 3 কত হয় বলো? 12টা। মিলে গেছে। আবার এখানে যদি কার্বন একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, তাহলে বাকিটা হাত 2টা করে হাত দাও, তাহলে 12টা বুঝে গেল, 4টা হাত বুঝে গেল প্রতিটা কার্বনের। তাহলে দেখো তখন আমরা বলি একে অপরের সমান। কেন? এরও কার্বনের সংখ্যা যা, এটারও কার্বনের সংখ্যা যা, এরও হাইড্রোজেন সংখ্যা ততটা, এরও হাইড্রোজেন সংখ্যা ততটা, কিন্তু এর নাম আর এর নাম কি এক? এর নাম আর এর নাম এক না। এর নাম হলো 6 কার্বনে কি হয় বলো? হেক্সেন। দ্বিবন্ধন আছে কি বলবো? হেক্সিন বা 1 হেক্সিন 1 বলবো, কারণ 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন রয়েছে। কিন্তু এটা কেমন ভাবে আছে? চক্র আকারে আছে। আছে কিনা বলো? চক্র আকারে আছে। তো চক্র থাকলে সাইকেল বলতে হবে, চক্র থাকলে কি বলতে হবে? সাইকেল। সাইকেল সাইকেল সাইকেল। কয় কার্বন চক্র? 6 কার্বনের চক্র। তাহলে সাইক্লো হেক্সেন, কারণ এখানে শুধু দেখো একক বন্ধন রয়েছে। সাইক্লো হেক্সেন। তার মানে যদি কোনো দ্বিবন্ধনের যৌগ থাকে তাকে যদি চক্র আকারে লেখা যায় তখন কিন্তু আর দ্বিবন্ধন থাকে না, সবাই একক বন্ধন হয়ে যায়, তখন একে অপরের কি হয়ে যায় বলো? সমান হয়ে যায়। তার মানে C6H12 বললে যদি কোনো স্টুডেন্টকে বলা হয় যে বলো তো C6H12 কার সংকেত, সে যদি বলে হেক্সিন তারটাও সঠিক, যদি বলা হয় সাইক্লোহেক্সেন তারটাও সঠিক, কারণ এটা একে অপরের কি বলো? সমান। তার মানে দ্বিবন্ধন যদি থাকে ওকে সমান করতে গেলে, অর্থাৎ দ্বিবন্ধনকেও আমরা একক বন্ধনে কনভার্ট করতে পারি যদি ওকে চক্র আকারে লিখি। আর ত্রিবন্ধন যদি থাকে তাহলে ওকে চক্র আকারে লিখলে তখন দ্বিবন্ধন ভেঙে গিয়ে দ্বিবন্ধনে চলে আসে। একটু লক্ষ্য করো, 1 2 3টা কার্বন দিয়ে দিলাম, বাকি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম, আর এখানে কয়টা লাগে বলো? 3টা লাগে। তাহলে C3H কত বলো? 4। C3H4 C3H4 মানে C3H4 মানে কার্বন যতটা, হাইড্রোজেন তার ডাবলের থেকে 2 কম, 6 থেকে 2 বাদ দিলে 4 হয়, তাহলে এটি একটি অ্যালকাইন। তাহলে 1 2 3 নম্বর কার্বন, 3 কার্বন কি হয়? প্রোপেন, কিন্তু ত্রিবন্ধন আছে, তাহলে আমরা কি বলবো? প্রোপাইন। প্রোপেন, তারপরটা হয় প্রোপিন, তারপরটা হবে প্রোপাইন, এটা হবে প্রোপাইন। প্রোপাইন। তাহলে C3H4 যদি বলা হয় কোনো স্টুডেন্টকে কার সংকেত, সে তো প্রোপাইন বলবেই। কিন্তু আরেকজন স্টুডেন্ট বললো স্যার এটাকে আমি এভাবে লিখবো, 1টা 2টো 3টা কার্বন দেব, চারদিকে চক্র আকারে দিব, এবার দ্বিবন্ধন না দিয়ে আমরা দ্বিবন্ধন এখানে দিব, দিয়ে তাহলে 1 2 3 বাকিটা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি, 1 2 3 বাকিটা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি, বাকিটা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি। তাহলে দেখো এখানে আরো একটা হাইড্রোজেন প্রয়োজন, কারণ 1 2 3 4। তাহলে এখন দেখো কার্বন 3টা আছে কিনা, আছে, হাইড্রোজেন 4টা আছে কিনা, 2 3 4, তাহলে আছেই তো। তাহলে এই যৌগ তখন একে অপরের কি হয়ে যায়? সমান হয়ে যায়, এবং এই যৌগের নাম এবং এই যৌগের নাম সম্পূর্ণ আলাদা। অর্থাৎ ত্রিবন্ধনকে যদি আমরা চক্র আকারে নিয়ে আসি, ত্রিবন্ধনকে যদি চক্র আকারে নিয়ে আসি তাহলে দ্বিবন্ধন হয়ে যায়, আর দ্বিবন্ধনকে যদি আমরা চক্র আকারে নিয়ে আসি তাহলে সেটা একক বন্ধনের চক্র হয়ে যায়। এখন এসো দেখি এই যৌগটার নাম কি হবে। এই যৌগটার নাম, যেহেতু চক্র আছে তাই আমাকে সাইক্লো বলতে হবে। সাইক্লো সাইক্লো সাইক্লো। এবার কার্বন সংখ্যা গুনতে হবে। এই 3 কার্বনের মধ্যে যেখানে দ্বিবন্ধন আছে সেই কার্বনটাকে 1 নম্বর কার্বন দিব, সেটা এটাও দিতে পারি, এটাও দিতে পারি, ব্যক্তিগত ব্যাপার। এখানে যদি 1 নম্বর কার্বন দিই, 2 নম্বর কার্বন এটা হবে না, 2 নম্বর কার্বন এটা হবে। কেন? এদিকে দ্বিবন্ধন পাচ্ছি, তাহলে 1 2 এখানে হবে কি বলো? 3, 1 2 3। তাহলে 3 কার্বন কি হয়? প্রোপেন, কিন্তু এটা তো প্রোপেন না, একক বন্ধন দ্বিবন্ধন রয়েছে, তাহলে প্রোপিন। যেহেতু চক্র আছে তাহলে নাম সাইক্লো প্রোপিন, সাইক্লোপ্রোপিন, এটার নাম সাইক্লো প্রোপিন। 1 দিলে দিবা, কারণ 1 নম্বর কার্বন দ্বিবন্ধন আছে, 1 নম্বর কার্বন দ্বিবন্ধন দিলেও চলে, না দিলেও চলে, সাইক্লোপ্রোপিন।
এবার লক্ষ্য করো, এই যোগ আর এই যোগের মধ্যে অনেকখানি পার্থক্য রয়েছে। এই যোগটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন, এই যোগটার নাম হলো সাইক্লোহেক্সেন, আর এই যোগটার নাম হলো বেনজিন। এছাড়াও ইউপ্যাক নাম রয়েছে, এর একটি বেনজিনের একটি ইউপ্যাক নাম রয়েছে। কিভাবে? যে কোনো একটা কার্বনকে আমরা 1 নম্বর কার্বন ধরি, তাহলে এটা হবে তোমার 2 নম্বর কার্বন। এদিকে দ্বিবন্ধন নেই, এদিকে দ্বিবন্ধন আছে, তাই আমি এদিকেই আসলাম। এটা হবে 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এটা হবে 6 নম্বর কার্বন। 6 নম্বর কার্বন। তাহলে এখন যেহেতু চক্র আছে, তাহলে আমাকে সাইক্লো লিখতে হবে, সাইক্লো। এবার এই দ্বিবন্ধনটা কত কত নম্বর কার্বনে আছে, বন্ধনের উপর হাত দিয়ে দ্বিবন্ধন গুণ খায়। তাহলে দেখো এখানে 1 2 তে নেই, 3 আছে, 4 নেই, কোথায় আছে বলো? 5 এ দ্বিবন্ধন রয়েছে। তাহলে 1, 3, 5। সাইক্লো কেন লিখেছি? চক্রের জন্য। আর 1, 3 আর 5 দ্বিবন্ধন রয়েছে, সাইক্লো 1, 3, 5, মোট 3টে আছে। 3 থাকলে আমাদেরকে ট্রাই বলতে হবে, ট্রাই। দ্বিবন্ধন আছে তাই ইন বলবো। তাহলে তার আগে দেখো সাইক্লো লিখেছি, কিন্তু কয় কার্বনের চক্র সেটা কিন্তু আমরা লিখিনি, লিখেছি, তাহলে সেটা আমাদের লিখতে হবে। তাহলে সাইক্লো মোট কার্বন আছে 6টা, 6 কার্বন কি লিখবো? হেক্স। তাহলে সাইক্লো হেক্স 1, 3, 5 ট্রাই ইন এর আরেকটা নাম হলো বেনজিন, বেনজিন। তাহলে বাণিজ্যিক নাম বেনজিন আর ইউপ্যাক নাম হবে সাইক্লোহেক্স 1, 3, 5 ট্রাই ইন। এখন এই বেনজিন আর সাইক্লোহেক্সেনের দুজনের মধ্যে কোনটা অ্যারোমেটিক যৌগ আর কোনটা অ্যারোমেটিক যৌগ নয়, কিন্তু উভয়ই কার্বোসাইক্লিক। কেন? কারণ কার্বোসাইক্লিক দুটি অংশ হলো, একটা অ্যালিসাইক্লিক, একটা অ্যারোমেটিক। কেন? কারণ দেখো এই বেনজিনেরও এই বলয়ে শুধু কার্বনই রয়েছে এবং সাইক্লোহেক্সেনের বলয়ে শুধু কার্বনই রয়েছে, তাই এটা হলো কার্বোসাইক্লিক। আর যেহেতু এটা বদ্ধ শিকল, তাই দেখো বদ্ধ শিকল। এখন অ্যারোমেটিক শর্ত ছিল হাকেল তত্ত্ব, আর একটা কি ছিল? সঞ্চয়নশীল পাই ইলেকট্রন। এখানে কোনো পাই ইলেকট্রনই নেই, তাহলে সঞ্চয়নশীলতার প্রশ্নই আসে না। তাহলে এখানে কোনো পাই ইলেকট্রন নেই, কোনো সঞ্চয়নশীলতাই নেই। তার মানে এই যৌগটা অ্যারোমেটিক হতেই পারে না। এই দুটি শর্ত যে কোনো একটা না মানলে সেটা অ্যারোমেটিক হবে না, দুটি শর্তই মানতে হবে। তাহলে 1 নম্বর শর্তে হাগেল তত্ত্বের কথা পরেই বলি, আগে দেখা যাচ্ছে সঞ্চয়নশীল পাই ইলেকট্রনই নেই, পাই বন্ধনে নেই, তা পাই ইলেকট্রন কোথা থেকে আসবে? তাহলে এটা অ্যারোমেটিক নয়। তাহলে অ্যারোমেটিক যদি না হয় তাহলে সেটা কি হবে বলো? অ্যালিসাইক্লিক। তার মানে অ্যালিসাইক্লিক হলো কার্বনেরই চক্র হবে।